আজ আমরা আসি মহাভারত কিছু তথ্যের এর পরের অংশে। আগের দিন আমরা দেখেছিলাম যে শিবের বর পেয়ে সগর রাজার একজন পত্নীর গর্ভে, বৈদর্ভীর গর্ভে 60,000 পুত্র জন্মালো এবং শৈব্যার গর্ভে একটি পুত্র জন্মালো। কিন্তু দুর্ভাগ্যবশত শৈব্যার পুত্র অসমঞ্জ আহ সে সে যখন বড় হলো, তার একটা স্বভাব জন্মালো। সে এই দুর্বল প্রজাদের উপরে অত্যাচার করে বেড়াতো। তখন এই প্রজাদের অভিযোগের ভিত্তিতে সগর রাজা তাকে ত্যায্য পুত্র করে দিলেন এবং রাজ্য থেকে বিতাড়িত করেন। বিতাড়িত হওয়ার পরে অন্য কোথাও গিয়ে সেখানে বিবাহাদি সংসার করার পরে অসমঞ্জের একটি পুত্র জন্মায়। তার নাম ছিল অংশুমান। অংশুমান যখন বড় হলো, তখন কিন্তু সে পিতা অসমঞ্জের মতো অত্যাচারী ছিল না। সে বরং তার পিতামহ মানে ঠাকুরদার মতো, সগর রাজার মতো ধর্মপরায়ণ হয়ে ওঠেন। এইভাবে তো পুত্র পৌত্ররা বড় হলো। তারপরে একদিন কি হলো, তত কালে বহু তীর্থে ব্যতীতে ভরতর্ষভ। তারপরে বহুদিন পরে হে রাজা, কি হলো, দীক্ষিত সগর রাজা হয়মেধ বীর্যবান। বীর্যবান রাজা সগর হয়মেধ মানে অশ্বমেধ যজ্ঞের সংকল্প করলেন। এবং অশ্বমেধ যজ্ঞের ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন যে যজ্ঞের পরে একটি ঘোড়াকে, খুব সুন্দর বাছাই করা ঘোড়াকে সাজিয়ে সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে সেই ঘোড়া দেশে দেশে ঘুরে বেড়ায়। এবং বিভিন্ন যেসব চারিদিকের ছোটখাটো রাজারা আছেন, তারা যদি সম্রাটের বশ্যতা স্বীকার করে, তাহলে দুটো শর্ত হয় সেখানে। একটা হচ্ছে, ওই ছোট রাজাকে কি করতে হবে, সম্রাটকে বছরে বা কোনো এক বছরে কয়েকবার বা একবার কর বা খাজনা দিতে হবে। এবং তার পরিবর্তে ওই ছোট রাজাকে যদি অন্য কোনো ছোট রাজা আক্রমণ করে, তাহলে সম্রাট তাকে রক্ষা করবেন। এই হতো শর্ত। অবশ্য ওই ছোট রাজার নিজস্ব রাজ্য শাসনের মধ্যে সম্রাট খুব একটা মাথা গলাতেন না। এবং সেই যজ্ঞের অশ্বকে নানা সৈন্য সামন্ত এবং বিশেষ করে রাজপুত্ররা সঙ্গে নিয়ে বেরোত। সেইভাবে তস্যাস্য ব্যাচরদ ভূমিং পুত্রৈঃ পরিরক্ষিত সমুদ্রং সমাসদ্য নিস্তয়ং ভীমদর্শন। সেইভাবে ওই রাজপুত্রদের, 60,000 রাজপুত্রদের রক্ষায় সেই অশ্ব চারিদিকে দেশে দেশে ঘুরে বেড়াতে লাগলো। ঘুরতে ঘুরতে সমুদ্রাংশ সমাসাদ্য, সমুদ্রের তটে এসে পৌঁছল। সেখানে নিস্তয়ং ভীম দর্শন, সেই সমুদ্র ভীম দর্শন, জলহীন। আমরা একটু আগেই দেখেছি সেই প্রস্তমণি সমুদ্রের জল শুষে নিয়েছিলাম। সেটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আমি আপনাদের বলেছিলাম। আসলে যখন আহ তুষার যুগ তার চূড়ায় পৌঁছায়, তখন সমুদ্রের জল, হ্যাঁ, এবং যার ফলে সমুদ্রের তটভূমি থেকে সমুদ্রের জল বহু বহু মাইল বা কিলোমিটার দূরে চলে যায়। সেটা একটা ভীষণ দর্শন, মানে ভয়ানক ভয়ানক দেখতে জিনিস, জলহীন একটা সমুদ্র। সেই সমুদ্রে এসে সেই ঘোড়া পৌঁছলো এবং হলো রাক্ষমাণ প্রযত্নেন, এত যত্ন করে রক্ষা করার পরেও তত্রৈব অন্তরধীয়, সেইখানে এসে ঘোড়া হঠাৎ অন্তর্হিত হয়ে গেল। ঘোড়াটা উধাও হয়ে গেল, আর ঘোড়াকে দেখাই যাচ্ছে না। এতে তো সগর রাজার 60,000 পুত্র তারা অতি ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। বহু চেষ্টার পরেও সগর রাজার পুত্ররা সেই অশ্বকে আর খুঁজে পেল না। শেষে
রাজ্যে ফিরে এসে রাজাকে সেই দুঃসংবাদ জানাতেই হলো যে যজ্ঞের অশ্ব উধাও হয়ে গেছে। তখন সগর রাজা ক্রোধে উন্মত্ত হয়ে বললেন, কি বললেন? উবাচ বচনং সর্বং স্তরা দৈব বশান্নৃত। দৈব বশে অর্থাৎ নিয়তির বশে রাজা হঠাৎ বলে বসলেন, ক্রোধের বশে একটা কথা বলে বসলেন। কি সেই কথা? পরাগময় গচ্ছধ্বং পূর্ব মার্গত বাজিন যজ্ঞং তবীনহস্যং না গন্তব্য হি পুত্রকা। বলে বসলেন, যাও এই পৃথিবীর সর্বত্র গিয়ে এই অশ্বের খোঁজ করো, আর যদি আমার পুত্র হও তবে যজ্ঞের অশ্ব ছাড়া আর ফিরে আসবে না। আর যদি ফিরে আসো কখনো যজ্ঞের অশ্ব ছাড়া, তাহলে তোমরা আর আমার পুত্র নও, তোমরা আমার ত্যায্য পুত্র। এইরকম একটা ভয়ানক নির্দেশ সগর রাজা দিয়ে বসলেন। তখন সেই 60,000 ছেলে, তারা বহু সন্ধানের পরে যেখানে সেই অশ্ব উধাও হয়ে গেছিল, সেখানেই সমুদ্র তটে মাটিতে একটা বড় ফাটল দেখতে পেল। তখন তারা সেই ফাটল খুঁড়তে শুরু করলো। তারা ওই ফাটলের ধরে গর্ত করে তারপরে সেই গর্ত ধরে ধরে এগোতে লাগলো। এবং তো সেখানে সেখানে এক মজার ঘটনা। তত পূর্বোত্তরে দেশে সমুদ্রস্য মহীপতে বিদার্য পাতালমথ সংক্রুদ্ধা সগরত্বজা। সে ক্রুদ্ধ সগর রাজার পুত্ররা পূর্বোত্তরে দেশে মানে উত্তর পূর্ব দিকে পাতাল বিদীর্ণ করে সমুদ্র তটে এসে উপস্থিত হল। এখানে বলি, এই পাতাল বিদীর্ণ করে কথাটা, এই পাতাল কথা বিদীর্ণ করে কথাটার মানে কিন্তু সোজা মাটির নিচে একদম চলে যাওয়া নয়। পাতাল বিদীর্ণ যেরকম আমাদের এখানে পাতাল রেল বলতে বোঝায় মেট্রো রেল, যেটা মাটির নিচে দিয়ে চলে। এখানে পাতাল বিদীর্ণ করে মানে হচ্ছে গিয়ে মাটির নিচে দিয়ে এগিয়ে যাওয়া। সগর রাজার পুত্ররা মাটির নিচে দিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে গেল এবং সেখানে দেখলো অপশ্যন্ত হয় তত্র বিচরন্তং মহীতলে। সেখানে গিয়ে দেখলো সমুদ্রের তলে, সমুদ্রের পাড়ে, পৃথিবীতে সেই যজ্ঞের অশ্ব খুব আরামে সুখে বিচরণ করছে। আর কি দেখলাম? চ মহাত্মারং তেজ রাশি মনুত্তমম তেজসা দীপ্যমানং তু জলাভীরিব পাবকম। সেখানে দেখতে পেল মহাত্মা কপিল আপন তেজ রাশি বিকীর্ণ করে ধ্যান মগ্ন হয়ে আছেন। আর তার তেজ কিরকম তেজ? তেজসা দীপ্যমানং, তার তেজ এমন জ্বলন্ত, তো জ্বালারিভিব পাবকম, আগুনের শিখা যেরকম তার তেজ, তেমনি কপিল মুনির তেজ, কপিল মুনির চারিদিকে দীপ্যমান। এখানে একটা জিনিস আপনাদের আমি একটু সরে গিয়ে মূল মহাভারত থেকে দেখাতে চাই যে আপনারা একটু আগের দিনই শুনেছেন যে সগর রাজা ছিলেন ইক্ষ্বাকু বংশের রাজা। বর্তমান প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানীরা নানা রকম মাটি খোঁড়াখুড়ি করে ইত্যাদি ইত্যাদি সংগ্রহ করে তারা মোটামুটি স্থির করেছে এই ইক্ষ্বাকু বংশের রাজধানী ছিল বিজয়পুরীতে। আমি আপনাদের এই ভারতের ম্যাপটা দেখাচ্ছি। এইখানে বিজয়পুরীতে ছিল, যে জায়গাটা পড়েছে বর্তমানে অন্ধ্র ও তেলেঙ্গানার বর্ডারে, যেখানে নাগার্জুন সাগর ড্যাম আছে। কৃষ্ণা নদীর উপরে একটা বিরাট ড্যাম বা বাঁধ আছে, নাগার্জুন সাগর ড্যাম, খুব বিখ্যাত টুরিস্ট স্পট। এবং সেখানে কৃষ্ণা নদী একটা সুবিশাল হ্রদ তৈরি করেছে। সে হ্রদটা এত বড় যে সেটাকে বলা হয় নাগার্জুন সাগর। এবং এই ভারতের এই উড়িষ্যা অন্ধ্রের যে সমুদ্র তট, সেখান থেকে হঠাৎ যখন সমুদ্র তটটা এই দক্ষিণ দিকে মোড় নিয়েছে, সেই মোড় থেকে ভারতবর্ষের ভিতরের দিকে
আপনারা ম্যাপ দেখলে দেখবেন এই 350-400 কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে এই বিজয়পুর। এই বিজয়পুরী থেকে সবর রাজার ছেলেরা যদি এই সমুদ্র তটে এসে পৌঁছয়, সেখান থেকে সোজা উত্তর পূর্ব দিকে এই ভারতবর্ষের সমুদ্র তট ধরে যদি এগোনো যায়, তাহলে কিন্তু এখানে এসে যেখানে পৌঁছবে সেই জায়গাটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, যেখানে কপিল মুনির আশ্রম আছে। সেখানে ওই মহাভারতে লেখা আছে কপিল মুনির সগর রাজার পুত্ররা পাতাল খুঁড়তে খুঁড়তে উত্তর পূর্ব দিকে চললেন। এখান থেকে উত্তর পূর্ব দিকে চললে কিন্তু সোজা এই কপিল মুনির আশ্রমে এসে পৌঁছেছে তারা। এবং এখান থেকে এটার বর্তমানে এর দূরত্ব প্রায় 800-900 কিলোমিটার। যাই হোক, এটা আমি আপনাদের মহাভারতের যে বর্ণনা তার সঙ্গে আজকের সত্যিকারের ভূগোল এবং বিজ্ঞানের কি সম্পর্ক সেটা একটু দেখাবার চেষ্টা করলাম। তারা তো সেখানে এসে পৌঁছলেন, দেখলেন সেখানে সমুদ্র তটে সেই যজ্ঞের অশ্ব মনের সুখে বিচরণ করছে, আর কপিল মুনি তার মহা তেজ নিয়ে সেখানে বসে ধ্যানে বসে আছেন। যজ্ঞের অশ্বকে দেখে কপিল মুনির ছেলেরা তো মহা আনন্দ, তাদের কি হলো, তে তং দৃষ্ট্বা হয়ং রাজন সম্প্রহিষ্ট তনুরূহা। সেই যজ্ঞের অশ্বকে দেখে রাজা কপিল মুনির ছেলেদের তো সম্প্রহৃষ্ট তনুরূহা, তাদের বুক ধরফর করতে লাগলো, এবং তনুরূহা মানে শরীরের লোম খাড়া হয়ে উঠলো, তারা এত আনন্দ রোমাঞ্চ সৃষ্টি হলো। এর ফলে কি হলো, অনাদৃত্য মহাত্মানং কপিলং কাল চলিত, সেই মহাকাল বা নিয়তির বিধানে তারা আনন্দের চোটে কপিল মুনিকে যে সম্মান জানাবার প্রয়োজন ছিল সেটা করতে ভুলে গেল। এবং তারা কি করলো, সংক্রুদ্ধা সম্প্রধাবন্ত অশ্বগ্রহণকাঙ্ক্ষে, তারা সেই অশ্বটাকে ধরার জন্য ক্রুদ্ধ হয়ে সেই অশ্বের পিছনে ধাবমান। এদিকে কপিল মুনিকে ওরা দেখেও দেখলো না। এতে কি হলো, তত এর ফলে ক্রুদ্ধ মহারাজ কপিল মুনি সত্যম, মুনিবর কপিল এই দেখে তো অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন, এবং তার ফলে সচক্ষু বিকৃতং কৃত্যা তেজস্তেষু সমুৎসৃজন, তখন সেই কপিল মুনির ভয়ঙ্কর চোখ থেকে ভীষণ তেজের বিকিরণ হলো, এবং সেই তেজের ফলে তদাহ সমূহা তেজ মন্দ বুদ্ধি সাগরণ, সগর রাজার মন্দ বুদ্ধি 60,000 পুত্র সেখানেই তদাহ মানে পুড়ে ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল। তাহলে যজ্ঞের অশ্বটাকে তো খুঁজে পাওয়া গেল, কিন্তু 60,000 পুত্র ভস্ম হয়ে গেল, যজ্ঞের অশ্বকে তো আর পাওয়া গেল না। এই সংবাদ নারদ মুনি এই সংবাদ সগর রাজাকে পৌঁছে দিলেন। তখন সগর রাজা সেই কৈলাস পর্বতে বলা কথা মনে পড়লেন। সগর রাজা শিব কৈলাস পর্বতে যে কথা বলেছিলেন যে তোমার 60,000 পুত্র একই সঙ্গে জন্মাবে, একই সঙ্গে বিনাশ হবে, তার সেই কথা মনে করে কিছুকাল তিনি মহা অবসাদে কাটাবার পর একদিন তিনি সেই অসমঞ্জের পুত্র অংশুমানকে ডেকে পাঠালেন। অংশুমান হচ্ছে তার নাতি, পৌত্র। অসমঞ্জকে তো ত্যায্য পুত্র করেছেন, অংশুমানকে ডেকে পাঠালেন। আর আমরা আগে পড়েছি অংশুমান ছিলেন ধর্মপরায়ণ, তার ঠাকুরদা সগর রাজার মতে। অংশুমানকে ডেকে সগর রাজা বললেন, অংশুমন্তং সমাহু অসমঞ্জ, অংশুমন্তকে ডেকে অসমঞ্জস্যুতং মানে অসমঞ্জের ছেলে অংশুমানকে সগর রাজা ডাকলেন। পৌত্রং ভরত শার্দুল ঈদম বচন প্রবীণ। সেই অংশুমান ছিলেন ব্যাঘ্রের মতো বীর, ভরত শার্দুল। তাকে ডেকে সগর রাজা এই রকম বললেন, ঈদম বচন প্রবীণ। কি বললেন, ষষ্ঠ স্থানি সহস্রাণি
পুত্র নাম অমিত যশম কপিলং তেজ অসাধ্য মৎকৃতে নিধনম গত। হনুমানকে ডেকে সগর রাজা বললেন, আমার অমিত তেজস্বী 60,000 পুত্র আমারই কর্ম সাধনের উদ্দেশ্যে কপিল মুনির তেজে ভস্ম হয়ে গেছে। আরো বললেন, তস্মাদ দুঃখাবিসন্তপ্তং যজ্ঞ বিঘ্নাঞ্চ মহীতম, সেই থেকে আমি দুঃখে সন্তপ্ত হয়ে আছি। আর এই যে আমার অসম্পূর্ণ যজ্ঞ, এই অসম্পূর্ণ যজ্ঞের জন্য আমি একদম মূর্ছা পেয়ে আছি। উনি পৌত্রকে অনুরোধ করলেন, হয় সায়ননাথ পৌত্র নরকান সমুদ্ধর, সেই অশ্বকে এনে দিয়ে, হে পুত্র তুমি আমাকে এই অসম্পূর্ণ যজ্ঞের নরকের পাপের থেকে উদ্ধার করো। পিতামহের এই অনুরোধের পরে অংশুমান যে পাতাল পথে তার পিতৃব্যরা কপিল মুনির আশ্রমে পৌঁছেছিলেন, অংশুমান সেই পাতাল পথ ধরেই, নিচের পথ ধরেই কপিল মুনির আশ্রমে গিয়ে পৌঁছলেন। এবং অংশুমান ছিলেন অতি ধার্মিক। তিনি কপিল মুনিকে সাষ্টাঙ্গে প্রণাম করে তারপরে তার এখানে আসার কারণ জানালেন, উনি এখানে কেন এসছেন। অংশুমানের আচরণে তুষ্ট হয়ে কপিল মুনি বললেন, এবারে কপিল মুনি বললেন, পুত্রস্য তে ত্রিপথগাং ত্রিদিবাদানৈষ্যতি, আর পৌত্র, আর পৌত্র মানে যে পৌত্র এখনো জন্মায়নি, সে তোমার পৌত্র। ত্রিপথগাং, এখানে ত্রিপথগাং মানে গঙ্গা, এবং গঙ্গাকে ত্রিপথগাং বা ত্রিপথগামী এই জন্য বলা হয় যে আমাদের পুরাণের মতে গঙ্গা স্বর্গ, মর্ত্য, পাতাল 3 লোকের মধ্যে থেকে, এই গঙ্গাকে বলা হয় ত্রিপথগামী নদী। পুত্রস্যতে ত্রিপথগাং ত্রিদিবাদানৈষ্যতি পাবনার্থং সাগরাণাং তুষয়িত্বা মহেশ্বরম। কপিল মুনি তখন ভবিষ্যৎবাণী করলেন যে এককালে তোমার পৌত্র তপস্যায় মহেশ্বরকে সন্তুষ্ট করে ত্রিপথগামী দেবী গঙ্গাকে মর্তে নিয়ে আসবে। কি হবে? পাবনার্থং সাগরাণাং তুষয়িত্বা, সেই গঙ্গার জলেই আবার এই সাগর পূর্ণ হবে। তারই কৃপায় তোমার পিতামহদের আত্মার সদ্গতি হবে। সেই গঙ্গার জলের কৃপায়, সেই গঙ্গার জলে আমরা পরে দেখব, সেই গঙ্গার জলে তর্পণ করে তবেই তার পিতামহদের সদ্গতি হয়েছিল। এবং শেষে কপিল মুনি বললেন, হয় উন্নয়স্য ভদ্রং তে যজ্ঞং নরপুঙ্গ, হে নরপুঙ্গ, এখন তুমি বর্তমানে তুমি এই যজ্ঞের অশ্ব যাও এবং তোমার যজ্ঞ সম্পন্ন করো। কিন্তু তোমার পিতামহ, ঠিক পিতামহ নয়, পিতার পিতৃব্য, তাদের সদ্গতি তখনই হবে যখন তোমার পৌত্র মহেশ্বরকে তপস্যায় সন্তুষ্ট করে ত্রিপথগামী গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসবে। আমরা এর পরের দিন সেই গঙ্গাকে কিভাবে পৃথিবীতে নিয়ে আসা হলো সেই উপাখ্যান আমরা পরের দিন দেখব।